প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অর্থনীতির মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো চাহিদা বিধি, চাহিদা সমীকরণ হতে চাহিদা সূচি কিভাবে তৈরি করতে পারবি, চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন কিভাবে করতে পারি এবং চাহিদা বিধির যে ব্যতিক্রমগুলো আছে সেটা। আমরা প্রথমে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। আমরা প্রথমে দেখি যে জনাব তাহমিদের একটি মোবাইল ক্রয় করা প্রয়োজন, কিন্তু তার নিকট কোনো টাকা নাই। দ্বিতীয় উদাহরণ, জনাব তাহমিদের আম খেতে ইচ্ছে হয়েছে এবং তার নিকট 50 টাকা রয়েছে, কিন্তু তিনি এই 50 টাকা খরচ করতে ইচ্ছুক নন। তৃতীয়ত হলো, জনাব তাহমিদের একটি বই ক্রয় করা প্রয়োজন যার মূল্য 400 টাকা। তার নিকট 500 টাকা আছে এবং তিনি এই 500 টাকার মধ্যে 400 টাকা বই ক্রয় করতে সম্মত আছেন। তাহলে আমরা এই ওপরের যে তিনটা উদাহরণ দেখছি, এই তিনটা উদাহরণ দেখে কি বুঝি? উদাহরণ একে, তাহমিদের একটি মোবাইল ক্রয় করার প্রয়োজন এবং তার নিকট কোনো টাকা নাই, তাহলে কি এটা চাহিদা হলো? কিংবা তাহমিদের আম খেতে ইচ্ছে হয়েছে, তার নিকট 50 টাকা আছে কিন্তু সে 50 টাকা দেওয়া খরচ করবে না, তাহলে কি ইচ্ছে হলো? তাহলে এখন প্রশ্ন হতে পারে, চাহিদা কি? চাহিদা কাকে বলে? আমরা জানি কি যে দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা নিহিত থাকে। সাধারণত অভাব পূরণের জন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে কেবল ইচ্ছা থাকলেই চাহিদা হবে না। ইচ্ছা বাস্তবায়নের জন্য, অর্থাৎ দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। অর্থনীতিবিদ বেনহামের মতে, কোনো নির্দিষ্ট সময়ে একটি বিশেষ দামে কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করা যায় তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। অর্থাৎ যে চাহিদা সৃষ্টি হতে হলে তাকে কি করতে হবে? তাকে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হয়। যেমন কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ওই দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং ক্ষমতা, এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটা সমষ্টি। যেমন আমরা যে উদাহরণটা দেখেছিলাম মনে আছে, যে তাহমিদের আম খেতে ইচ্ছে হয়েছে কিন্তু ব্যয় করার ইচ্ছা নাই, তাহলে হবে না। তাহলে তাহমিদের একটা বই ক্রয় করা প্রয়োজন যার মূল্য 400 টাকা, আর তার কাছে 500 টাকা আছে এবং 500 টাকার মধ্যে 400 টাকা ক্রয় করতে, বই ক্রয়ের জন্য দিতে ইচ্ছুক আছে। তাহলে তার এই তিনটা বৈশিষ্ট্য, যে তার বই ক্রয় করা প্রয়োজন, তার আর্থিক সামর্থ্য আছে এবং ব্যয় করতে ইচ্ছুক, এই তিনটা বৈশিষ্ট্য ফুলফিল হচ্ছে। এইটাই হলো আমার চাহিদা। প্রশ্ন হলো, চাহিদা বিধি কি? বিধি শব্দের অর্থ হলো নিয়ম, নীতি। অর্থাৎ চাহিদা বিধি হলো চাহিদার কিছু নিয়ম নীতি। চাহিদার সাথে দামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চাহিদা বিধি বলতে বুঝি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, অর্থাৎ ভোক্তার আয়, রুচি, পছন্দ, পারিপার্শ্বিক অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে এই যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটাই হলো আমরা চাহিদা বৃদ্ধি বলে। অর্থাৎ কি, দাম কোনো নির্দিষ্ট অবস্থায় অন্যান্য অবস্থা অবরিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা কমে। দাম এবং চাহিদার এই যে পারস্পরিক সম্পর্ক, চাহিদা বিধি। চাহিদা বিধি, চাহিদা বিধির একটা অপেক্ষকে এখানে বলা হয়েছে যে কিউডি ইকুয়াল টু ফাংশন অফ পি। এখানে কিউডি হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ, ফাংশন এফ হলো ফাংশন, আর পি হলো প্রাইস। আমরা চাহিদা বিধির প্রবক্তক অধ্যাপক মার্শাল কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে যে পারস্পরিক বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটা হলো চাহিদা বিধি। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, একে ল্যাটিন শব্দ একটা আছে স্যাটারিস প্যারিবাস। এই স্যাটারিস প্যারিবাসের মধ্যে ধরে নেওয়া হয়, সত্য যদি বলি, ধরে নেওয়া হয় কি, ভোক্তার আয়, রুচি, পছন্দ, অভ্যাস অপরিবর্তিত থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। বিকল্প দ্রব্যের দামের কোনো পরিবর্তন ঘটবে না। পরিপূরক দ্রব্যের দামের কোনো পরিবর্তন ঘটবে না। দ্রব্যের দাম স্বাভাবিক থাকবে, নির্দিষ্ট সময় এবং অবস্থান বিবেচ্য, এবং ভোক্তা
যুক্তিশীল বা রেশনাল আচরণ করবে, বক্তাকে রেশনাল আচরণ করতে হবে। পরিপূরক দ্রব্য হলো যেটা একটার পরিবর্তে একটার সাথে আরেকটা ব্যবহার করা হয়, একটা পরিবর্তে না। যেমন চায়ের সাথে চিনি বা কলমের সাথে কালি, এটা হলো পরিপূরক সম্পর্ক। আর পরিবর্তক বা বিকল্প হলো একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারি। চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারি, ভাতের পরিবর্তে আটা ব্যবহার করতে পারি। এখন আমাদের প্রশ্ন হতে পারে, সমীকরণ হতে চাহিদা সূচি কিভাবে পেতে পারি? এবং চাহিদা সমীকরণ পেতে পারে কিভাবে? চাহিদা সমীকরণ আবার পেতে পারি চাহিদা অপেক্ষক থেকে। আমরা একটু আগে দেখছি চাহিদা অপেক্ষক হলো কিউ ইকুয়াল টু ফাংশন অফ পি, তাই না? আর এখন এই যে সমীকরণ হতে চাহিদা সূচি তৈরি করার জন্য একটা কাল্পনিক সমীকরণ ধরে নিতে পারি। কি যে কিউডি ইকুয়াল টু 10 - 2p, এটা একটা কাল্পনিক সমীকরণ যেখানে কিউডি হলো চাহিদার পরিমাণ, পি হল দাম। এখানে এখন আমরা দেখব যে দ্রব্যের দাম পি এর বিভিন্ন মানের জন্য চাহিদার পরিমাণের কি পরিবর্তন হচ্ছে বা কি প্রভাব পড়তেছে। এখন এই যে সমীকরণ ধরলাম কাল্পনিক সমীকরণ, এই কাল্পনিক সমীকরণে আমরা যদি পি এর বিভিন্ন মান বসাই, পি বলতে কি দ্রব্যের দাম, পি এর বিভিন্ন মানের জন্য কিউডি বা চাহিদা পরিমাণের বিভিন্ন মান পাবো। ধরি এখন পি ইকুয়াল টু যদি 1 টাকা হয় তাহলে কি হবে? একটা হলে চাহিদার পরিমাণ কিউডি ইকুয়াল টু 10 - 2 ইন্টু 1, মানে হলো 8 একক। দ্রব্যের দাম বেড়ে যদি 2 টাকা হয় তখন চাহিদার পরিমাণ দেখি কিউডি ইকুয়াল টু 10 - 2 ইন্টু 2, অর্থাৎ 2 2 4, 10 থেকে 4 বাদ দিলে 6 থাকে। তেমনি ভাবে দ্রব্যের দাম যখন পি ইকুয়াল টু 3 বা 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত হচ্ছে? 10 - 2 ইন্টু 3, মানে হলো 4 একক। দ্রব্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 2 একক। অর্থাৎ আমরা একটু তালিকায় স্থাপন করলে দেখি, যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, দ্রব্যের দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক, দ্রব্যের দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক, দ্রব্যের দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ। বলতে পারি যে দাম যত বৃদ্ধি পাচ্ছে, 1 টাকা থেকে বেড়ে 2 3 4 টাকা হলে চাহিদার পরিমাণ কি হচ্ছে? 8 টাকা থেকে কমে ক্রমান্বয়ে 6 4 এবং 2 একক হয়। বিপরীতভাবে দ্রব্যের দাম কি হয়? দ্রব্যের দাম যখন কমে যায়, 4 টাকা থেকে কমে 3 2 1 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 2 একক থেকে বেড়ে 4 6 8 একক। এটাকে একটা চিত্রের সাহায্যে যদি আমি দেখি তাহলে কি দেখব? ভূমি অক্ষে, ভূমি কোনটা? নিচে। ভূমি অক্ষে ও কিউ হলো দ্রব্যের চাহিদার পরিমাণ, এবং লম্ব অক্ষ কোনটা? ওপি, আমার বাম সাইডে ওপি দেখেন লম্ব আকারে আছে, দ্রব্যের দাম দেখানো হয়েছে। এখন দ্রব্যের দামের বিপরীতে দেখি যে দ্রব্যের দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত হচ্ছে? 4 একক। দেখেন দ্রব্যের দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। দ্রব্যের দাম 3 এবং 4 এর সংমিশ্রণ এই বিন্দু দ্বারা চিহ্নিত হয়েছে। দ্রব্যের দাম যখন 3 টাকা থেকে কমে 2 একক হয় তখন চাহিদার পরিমাণ কত হচ্ছে? চাহিদার পরিমাণ 4 একক থেকে বেড়ে 6 একক হয়। দ্রব্যের দাম 2 টাকা এবং চাহিদার পরিমাণ 6 একক, এই দুইটার কম্বিনেশন বি বিন্দু দ্বারা চিহ্নিত করছি। আবার দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দ্রব্যের দাম 1 এবং 8 এর যে সংমিশ্রণ সেটা সি বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন এই এ বি সি এই তিনটা বিন্দু যদি যোগ করি তাহলে যে রেখাটা পাই সেই রেখাটাকে বলা হয় ডিডি। ডিডি একটা রেখা পাচ্ছি, এই ডিডি রেখাটাই হলো আমার চাহিদা রেখা। এই ব্যাখ্যাটা আমি এখানে দেওয়া হয়েছে যে আপনাদের সুবিধার্থে। এখন বলা যেতে পারে যে এইভাবেই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা আমরা অঙ্কন করতে পারি। এখন চাহিদা বিধির চাঁদে যেমন কলঙ্ক আছে, ফুলে যেমন কীট আছে, তেমনি চাহিদা বিধিরও কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি জিনিস? ওই যে সেটারিস প্যারিবাস বা অন্যান্য অবস্থা অপরিহিত ক্ষেত্রে আমরা যে শর্তগুলো ধরে নিয়েছিলাম, শর্তগুলো, এই শর্তগুলো যদি শিথিল করে দিই তাহলে চাহিদা বিধি ব্যতিক্রম পেয়ে যাব। যেমন ভোক্তার আয় যদি বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম বাড়লেও তার কোনো প্রভাব পড়বে না, সে বেশি বেশি কিনবে। ভোক্তার রুচি
বা পছন্দ যদি পরিবর্তন ঘটে তাহলে চাহিদা বিধিটা কার্যকর হবে না। ভোক্তা যদি এক এক সময় এক এক আচরণ করে বা ইরেশনাল আচরণ করে তাহলে হবে না। যেমন শীতকালে আবার যদি সময়ের সাথে পরিবর্তন, কিছুদিন আগে প্রচুর গরম পড়ছে, তখন যেমন পানির চাহিদা ছিল বা বরফের চাহিদা ছিল, আবার শীতকালে কি বরফ বা এসির প্রয়োজন আছে? না। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদা বিধিটি কার্যকর হবে না। যদি চিনির দাম অনেক বেশি হয় তাহলে মানুষ চিনির পরিবর্তে গুড় ব্যবহার করবে। আবার কিছু কিছু যে দ্রব্য আছে সেগুলো গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্য, এই দ্রব্যগুলোর ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। এই দ্রব্যের ক্ষেত্রে আমরা অন্য আরেকদিন আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা